পরিবেশবিদ্যা ইএনভিএস পেপার সিভিএসই সেকেন্ড সেমিস্টার। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আমরা এই পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর, যার একটি হলো মন্ট্রিল প্রোটোকল এর উদ্দেশ্য এবং আরেকটি হলো কিয়োটো প্রোটোকল এবং এর উদ্দেশ্য। তো দেখে নিই প্রথমে প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল কি, এর উদ্দেশ্য কী ছিল। 2 + 3 = 5। দেখে নাও উত্তরটি। মন্ট্রিল প্রোটোকল মূলত এটি হলো ওজোন স্তর রক্ষা করার জন্য গঠিত একটি আন্তর্জাতিক বা বিশ্ব চুক্তি। এই চুক্তি 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকরী হয়। এটি স্বাক্ষরিত হয় কানাডার বিখ্যাত শহর মন্ট্রিলে এবং সেজন্যই এর নাম হয় বা এই শহরের নাম অনুসারে নামটি হয় মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি। মূলত এর কাজ হলো পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া এবং সেগুলিকে বাস্তবায়িত করা। উন্নত দেশগুলির মধ্যে 5টি CFC 11, 12, 113, 114 and 15 এর বায়ুমণ্ডলে উদ্গীরণ বা নির্গমন 2000 সালের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। যে সমস্ত উন্নয়নশীল দেশে CFC ব্যবহারের পরিমাণ মাথাপিছু প্রতি বছর 0.3 কিলোগ্রামের কম, সেই দেশগুলিকে এই চুক্তির বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। 3টি হ্যালন এর বায়ুমণ্ডলে উদ্গীরণ বা নির্গমন 2000 সালের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। আমরা জানি যে বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করছে। 1970-এর দশকের গোড়ার দিকে আমেরিকান রসায়নবিদ তত্ত্ব দিয়েছেন যে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC যৌগগুলো সৌর বিকিরণের সাথে একত্রিত হয় এবং স্ট্র্যাটোস্ফিয়ারে গলে যায়। ক্লোরিন এবং ক্লোরিন মনোঅক্সাইডের পরমাণুগুলোকে নির্গত করে, যা পৃথকভাবে বৃহৎ সংখ্যক মৌলজন ধ্বংস করতে সক্ষম। পরবর্তীতে 1985 সালে আন্টার্কটিকা মহাদেশের উপর ওজোন স্তরে বিশাল এক ছিদ্র আবিষ্কৃত হয়। এই স্থান দিয়ে সহজেই সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করছে, যা আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এরই পরিপ্রেক্ষিতে ওজোন ক্ষয়কারী পদার্থ এবং এর উৎপাদন এবং এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1987 সালে ওজোন স্তর রক্ষা বিষয়ক মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়। 1910 সালের মধ্যে CFC উৎপাদন কমিয়ে শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয় বিশ্বের একাধিক দেশ। চুক্তি অনুযায়ী 2050 থেকে 70 সালের মধ্যে ওজোন স্তর আগের অবস্থানে ফিরে আসবে বলে এমনটি ধারণা করা হয় বা হচ্ছে। তো এই গেল এই প্রশ্নের একটি নমুনা উত্তর। এবার দেখে নেব আরেকটি প্রশ্নের উত্তর। দেখে নাও, কিয়োটো প্রোটোকল কি, এর উদ্দেশ্য সম্পর্কে একটি টিকা লেখো, বা কিয়োটো প্রোটোকল সম্পর্কে একটি টিকা লেখো। প্রশ্নমান 5। কিয়োটো প্রোটোকল ছিল একটি বিশ্ব চুক্তি যার লক্ষ্য ছিল কার্বন ডাই অক্সাইড নির্গমন এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি কমানো। এই প্রোটোকলের অপরিহার্য নীতি ছিল সারা পৃথিবী জুড়ে গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমনকে ধীরে ধীরে হ্রাস করার মাধ্যমে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং শিল্প উন্নত দেশগুলিকে তাদের CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সচেতন করা। 1997 সালের 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি সম্পাদিত হয়। নানা জটিলতার পর 1905 সালে 16 ফেব্রুয়ারি এই চুক্তি কার্যকর হয়। বিশ্বের শতাধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেন, খুব সম্ভবত 192টি। এই চুক্তির মাধ্যমে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার জন্য দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বর্তমান পরিমাণের জন্য দায়ী বলে চিহ্নিত করে এই চুক্তি এই দেশগুলিকে গ্রিনহাউস গ্যাসগুলি নির্গমনের পরিমাণ কমিয়ে আনার জন্য দায়বদ্ধ করে। এর ফলে 2008 থেকে 2012 সালের মধ্যে প্রথম দায়বদ্ধতার সময়কালে 37টি শিল্প উন্নত দেশের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। 2012 খ্রিস্টাব্দে এই চুক্তিতে পরিবর্তিত করে
পেশ করা হয়, যা দোহা সংশোধনী, যার সময়কাল ছিল 1913 থেকে 8 বছর 20 সাল পর্যন্ত নামে পরিচিত। দ্বিতীয় পর্যায়ে প্রতিশ্রুতিতে দেশগুলি 2013 থেকে 2020 সাল পর্যন্ত 8 বছরের মেয়াদে 1990 সালের তুলনায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমপক্ষে 18% কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। মূলত এই প্রোটোকল শিল্প উন্নত দেশগুলির জন্য বাধ্যতামূলক কার্বন নির্গমন হ্রাস লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জাতিগুলির মধ্যে সাধারণ কিন্তু পৃথক দায়িত্ব নীতিকে স্বীকৃতি দেয়। দেশগুলিকে তাদের নির্গমন হ্রাস লক্ষ্যগুলিকে আরও সাশ্রয়ীভাবে পূরণ করতে সহায়তা করার জন্য 3টি বাজারভিত্তিক প্রক্রিয়া স্থাপন করে। দেশগুলি তাদের নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি পূরণ করে তা নিশ্চিত করার জন্য একটি সম্মতি প্রক্রিয়া প্রতিষ্ঠা করে। টেকসই উন্নয়ন প্রচারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ায়, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলির সাথে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার প্রয়োজনীয়তা তুলে ধরে। বৈজ্ঞানিক গবেষণা, পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন ব্যবস্থা এবং নির্গমন হ্রাস প্রচেষ্টার কার্যকারিতার পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্ব দেওয়ার উপর জোর দেয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে থাকছে কাম্য জনসংখ্যা কী, ভারতের জনসংখ্যা বণ্টন সমান নয় কেন, এবং আরেকটি প্রশ্ন, পরিবেশের উপর পশুপালন এবং কৃষিকাজের প্রভাব আলোচনা করো। এই প্রসঙ্গে বলি তোমাদের, এই দেখো এই একটা প্রশ্ন, পরিবেশ আইন বলতে কী বোঝো, পরিবেশ আইনের উদ্দেশ্য প্রয়োজনীয়তা কী, এটি আপলোড করে দিয়েছে অলরেডি। পরিবেশ সংরক্ষণ আইন 1986, এটিও অলরেডি আপলোড করে দিয়েছে। এইরকম আরও একাধিক প্রশ্ন, যেমন চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এটিও আপলোড করে দিয়েছি। এমনকি পরিবেশ আন্দোলন কাকে বলে, ভারতে পরিবেশ আন্দোলনের ব্যাপারে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বা গ্রিন পিস কী, এই ধরনের প্রশ্ন আমি 5 নম্বরের জন্য অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো।